নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে অর্থেক আকাশকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন সংগ্রামে আপনারা আমাদের তালে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুন। আপনারা ছাড়া এই বিশ্ব অসম্পূর্ণ। এবার যে বিষয় নিয়ে আজকে কথা বলবো ঠিক করেছি সেটা খুবই উদ্বেগজনক বিষয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন ৭ই মার্চ ঢাকা শহরে কি তাণ্ডবটাই হয়েছে। ৭ই মার্চ শুক্রবার বায়তুল মোকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ, সেখানে জুম্মার নামাজের পর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের অনেক সদস্য মিছিল করে। সেই মিছিলে আইসিসের পতাকা ছিল। খিলাফত প্রতিষ্ঠার দাবিতে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল এবং তারপরে পুলিশ এবং সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে মিছিল আটকাবার চেষ্টা করে। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ হয়। কয়েকজন জখম হয়েছেন। হিজবুত তাহরিরের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম কথা, মার্চ টু খিলাফত এই কলটা হিজবুত তাহরির হঠাৎ করে দেয়নি, অনেকদিন আগেই তারা দিয়েছিল। সেই মর্মে বাংলাদেশ জুড়ে তারা ব্যাপক প্রচার করে। টেলিফোনে বিভিন্ন মানুষকে এই মার্চে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়, অনেক জায়গায় দাওয়াত দেওয়া হয় এবং লিফলেট পর্যন্ত বিলি করা হয়। ইউনূসের অন্তর্বর্তী সরকার দেখেও না দেখার ভান করছিল। তারপর চক্ষু লজ্জার খাতিরে মিছিল যখন বেশ কিছুটা এগিয়েছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় নামে ব্যারিকেড দেয়, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলকে ছত্রভঙ্গ করে। এখন প্রশ্ন হলো, এই মিছিলকে শুরুই বা করতে দেওয়া হলো কেন? যারা মিছিলের ডাক দিয়েছিলেন তাদেরকে আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গ্রেপ্তার করা যেত। হিজবুত তাহরির ২০০৯ সালের অক্টোবর মাস থেকে বাংলাদেশে নিষিদ্ধ। হোলি আর্টিজান কাফেতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, সেই সন্ত্রাসবাদী হামলার পিছনেও হিজবুত তাহরির যুক্ত ছিল। ৫ই অগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এলেন ভারতে, তার পরের দিন বায়তুল মোকাররম থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করেছিল হিজবুত তাহরির। তাদের দাবি, তাদের উপর যে নিষেধাজ্ঞা চাপানো আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমি আগেও বলেছি, আবার বলছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে হিজবুত তাহরিরের লোকজন আছে। বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র সচিব, ক্যারিয়ার ব্যুরোক্র্যাট নাসিমুল গনি, যিনি ২০০০ সালে বাংলাদেশে হিজবুত তাহরির প্রতিষ্ঠা করেছিলেন। ইউনূসের প্রধান সহকারী, ইউনূসের ভাষায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলম হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য। এরকম অনেক ছুপা রুস্তম ইউনূসের অন্তর্বর্তী প্রশাসনে আছে। তাই প্রশাসনের সক্রিয় মদত ছাড়া এই ধরনের মার্চ সংগঠিত করা কোনো নিষিদ্ধ সংগঠনের পক্ষে সম্ভব নয়। সেটা আমরা আরেকবার প্রমাণিত হলো। অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, সেটার প্রমাণ আরেকবার হলো ১৯৫৩ সালে জেরুজালেমে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠা। পৃথিবীর বহু দেশে হিজবুত তাহরির নিষিদ্ধ। শুধু ইয়েমেন, ইউএই আর সম্ভবত লিবিয়া বা অন্য কোনো দেশে হিজবুত তাহরির নিষেধাজ্ঞার মুখে পড়ে। এরা মূলত তিনটে বিষয়ের উপর এদের রিক্রুটমেন্ট ড্রাইভ করে। একটা হচ্ছে, এরা ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ বা প্রফেশনালদের বলে যে সারা বিশ্ব জুড়ে মুসলিমরা অত্যাচারের শিকার হচ্ছে
ইসলামোফোবিয়ায় দুনিয়া আক্রান্ত এবং গণতন্ত্রের ধারণা, পশ্চিমী ধারণা, সেটা ইসলামী সংস্কৃতির সঙ্গে যায় না। তাই প্রথমে মানুষের মনে মুসলমানরা বিশ্বজুড়ে অত্যাচারিত হচ্ছে এই ধারণাটাকে পাকাপোক্তভাবে চালিয়ে দেওয়া হয়। তারপর বলা হয় যে গণতন্ত্র এইসব হচ্ছে পশ্চিমী ধারণা, মানুষ কখনো মানুষকে শাসন করতে পারে না, শাসন করার অধিকার একমাত্র উপরওয়ালার। 3, তারপর তারা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে। দেখুন, জামাতে ইসলামী র্যাডিক্যালাইজ করে মূলত মাদ্রাসা ছেলেমেয়েদের এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষের মধ্যে র্যাডিক্যালাইজ করার প্রবণতা জামাতে ইসলামীর বেশি। কিন্তু হিজবুত তাহরির কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রফেশনাল, উচ্চ পদে আসীন ব্যক্তিদের মগজ ধোলাই করার চেষ্টা করে। তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে খিলাফত। নিষেধাজ্ঞা এড়াতে তারা ভায়োলেন্সের কথা বলে না, কিন্তু একটা দেশে আপনি গণতন্ত্রকে উৎখাত করবেন কিভাবে? হিংসা ছাড়া। অর্থাৎ একটা ক্যামোফ্লাজ করে তারা রাখে যে তারা হিংসার পক্ষপাতী নয়, কিন্তু আবার গণতন্ত্রকে শিকড় থেকে উপড়ে ফেলতে চায়। তাহলে কি বোঝা যাচ্ছে? যে হিংসা আর হিজবুত তাহরিক কার্যত সমার্থক। ভারতেও হিজবুত তাহরির নিষিদ্ধ। তামিলনাড়ু থেকে এনআইএ 2-3 জন হিজবুত তাহরিরের সক্রিয় সমর্থককে গ্রেপ্তার করেছিল। তাহলে বাংলাদেশে আইসিসের পতাকা নিয়ে মিছিল হচ্ছে, আগেও হয়েছে, এবার বড় আকারে হলো। পুলিশ প্রশাসন মিছিলটা করতে দিল, তারপর লোকের চোখে ধুলো দেওয়ার জন্য ব্যারিকেড ফেলে কাঁদানে গ্যাস চালিয়ে তারা সেই মিছিলটাকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নিল। এগুলো হচ্ছে লোকের চোখে ধুলো দেওয়ার উপায় ছাড়া আর কিছু নয়। আমাদের বিদেশ মন্ত্রক বাংলাদেশে যে ঘটে চলা হিংসা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা প্রথম থেকেই বলে আসছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা বিতর্ক, যা যা বিবাদ, সেই বিবাদের নিষ্পত্তি করতে হবে, নান্য পন্থা এছাড়া কোনো পথ নেই। আমরা গণতান্ত্রিক, সৌহার্দ্যমূলক, সম্প্রীতির সড়কে হাঁটা বাংলাদেশ চাই। বাংলাদেশে যে জঙ্গিবাদের আস্ফালন হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে বাংলাদেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা আমরা উদ্বিগ্ন, নজর রাখছে, এবং কুখ্যাত সন্ত্রাসবাদীরা যেভাবে মুক্তি পেয়েছে, যেভাবে অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে সেই অস্ত্র জঙ্গি জিহাদিদের কাছে এখনো আছে, উদ্ধার করা হয়নি। যতদিন না পর্যন্ত কুখ্যাত সন্ত্রাসবাদীদের আবার গ্রেপ্তার করা হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের অশান্তির আগুন নিভবে না। পরিষ্কার, নো ইফ নো বাট। জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত জঙ্গিকে অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে। কেন মুক্তি দিয়েছে? সেই জসিমউদ্দিন রহমানি প্রকাশ্যে ভারত বিরোধী হিংসায় উস্কানি দিচ্ছে, আর ইউনূস সরকার সবকিছু দেখেও না দেখার ভান করছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে ইউনূস আসলে জঙ্গি ভাবাদর্শে উদ্বুদ্ধ কিছু মানুষের নেতা। যতই সে জীবনের বহু সময় পশ্চিমী দুনিয়ায় কাটান না কেন, তার মনে জঙ্গি ভাবাদর্শ একেবারে কি বলবো ঘাঁটি গেড়েছে। তার মননে গভীরভাবে প্রথিত জঙ্গি ভাবাদর্শ, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো উত্তর নেই অন্তর্বর্তী সরকারের। কেন জসিমউদ্দিন রহমানি সহ কুখ্যাত জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে? এরা মানবতা বিরোধী অপরাধ করেছে,
এরা মুক্তমনা ব্লগারদের খুন করেছে, ভারতকে রক্তাক্ত করার চক্রান্ত করছে। তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার যখন এদের মুক্তি দেয়, তখন অন্তর্বর্তী সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে। যতই ইউনূস নানা রকম কথা বলে আসল বিষয় থেকে নজর ঘোরাতে চান না কেন, একথা দিনের আলোর মতো স্পষ্ট, ইউনূস জঙ্গিদের নেতা। ইউনূসের প্রেস সচিব রাজাকার শফিকুল আলম মাঝে বলেছিলেন যে প্রফেসর ইউনূসকে জঙ্গিদের নেতা বলা হওয়ায় তিনি অসম্মানিত বোধ করছেন। আমি তো একের পর এক উদাহরণ দিয়ে দেখালাম কিভাবে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে ইউনূস। তারপরেও তাকে যদি জঙ্গি দলের নেতা না বলা হয়, কিভাবে তাকে অভিহিত করব? শফিকুল সাহেব আমাদের একটু গাইড করুন। আমরা জানতে চাই যে জঙ্গিদের মদতদাতাকে আমরা কিভাবে ডাকবো। বাংলাদেশে আরো একটা ঘটনা ঘটছে, সংবাদ মাধ্যমে বেরিয়েছে। যিনি ডিজিএফআই বর্তমান মহানির্দেশক, তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইফুর রহমান সম্ভবত তার নাম, তিনি কিছু প্রাক্তন সেনাকর্তাকে নিয়ে চক্রান্ত করছেন, ওয়াকারুজ্জামানকে হটাতে চাইছেন। এই ভদ্রলোক পাকিস্তানের ঘনিষ্ঠ, আইএসআই এর ঘনিষ্ঠ, কিছুদিন আগে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি সফর করে এসছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি ওয়াকারুজ্জামানকে হটিয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আনতে চান। সেই জন্যই সেনাপ্রধান রাওয়া কনভেনশন সেন্টারে বলেছেন, আমি আগেই আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি ঝগড়া ঝাঁটি কাদা ছোড়াছড়ি বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই ভদ্রলোককে ইউনূস ডিজিএফআই এর মহানির্দেশক পদে বসিয়েছেন। ঘোষিত পাকিস্তানপন্থী এবং আইএসআই এর সঙ্গে এর দীর্ঘদিনের সম্পর্ক। মূলত এই ভদ্রলোকের নেতৃত্বে সেনাদের একটা উচ্চ পর্যায়ের দল পাকিস্তান সফর করার পরই আইএসআই এর ডিজিকে রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে বাংলাদেশে, এবং রংপুরের কাছে লালমনিহাটে যে পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে বাংলাদেশের, সেটাকে সংস্কার করে সেখানে এই পাকিস্তান থেকে যুদ্ধ বিমান এনে মোতায়েন করারও পরিকল্পনা আছে। সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানের সঙ্গে আইএসআই এর ডিজির বৈঠক হয়েছে। সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিভাবে অস্থিরতা বৃদ্ধি করা যায় তার নীল নকশা তৈরি হয়েছে। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান এটা জানেন, সেই জন্য তিনি সতর্ক করে দিয়েছেন। আবার সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সম্পর্ক আছে, এবং বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেন। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হলে বাংলাদেশের মায়ানমার সীমান্ত যেটা আছে সেটা সুরক্ষিত থাকবে। এবং শেখ হাসিনা যেদিনকে দেশ ছাড়লেন, সেদিনকে বারবার দুই সেনাপ্রধানের মধ্যে কথা হয়েছে যাতে শেখ হাসিনা নিরাপদে ভারতের হিন্ডন এয়ারবেসে নামতে পারেন, এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমানেই শেখ হাসিনা কিন্তু ভারতে এসেছেন। এই যে তিনি পালিয়ে এসেছেন বলা হচ্ছে, কোথায় পালিয়ে এসেছেন? সেনাবাহিনীর বিমানে তাকে সসম্মানে বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকারের যিনি চেয়ারম্যান, বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ভালকার তুর কি বলেছেন? যে বাংলাদেশের সেনাবাহিনীকে কার্যত তারা হুমকি দিয়েছিলেন যে অভ্যুত্থানকারীদের উপর বল প্রয়োগ করলে বাংলাদেশের সেনা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর লুক্রেটিভ চাকরিটি আর পাবে না। 1988 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 2.5 লক্ষ বাংলাদেশি সেনা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছে। এখনো
প্রায় 7,000 বাংলাদেশি সেনা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত। জেনারেল ওয়াকার উজ্জামান এই কয়েকদিন আগেই সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আছে সেখানে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী একটা কমিউনিটি ক্লিনিক চালু করেছেন, সেটা দেখেছেন। অর্থাৎ ভাবুন, আপনি খুব বিত্তশালী কিন্তু আপনি সরকারি নিরাপত্তা পাচ্ছেন না, আপনার মনে হয় যে আপনার নিরাপত্তা প্রয়োজন। আপনি অনায়াসে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে ভাড়াটে সৈন্য পাঠিয়ে দেবে। যেমন ওই ওয়াগনার গ্রুপ আছে রাশিয়ার, ওই ইয়েভগেনি প্রিগোজিন যিনি রহস্যময়ভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, সেই ওয়াগনার গ্রুপেরই মতই হচ্ছে বাংলাদেশ বাহিনী, ভাড়াটে সৈন্য যারা রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেয় ফ্যাট স্যালারি, ডলার রোজগারের তাগিদে, যারা নিজের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, যাদের চোখের সামনে ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডিকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, যে বাংলাদেশের সেনাবাহিনীকে দেশের মানুষ মানে ওই ছাত্র জনতা ভুয়ো ভুয়ো বলছে, সেনা ল্যাজ গুটিয়ে ব্যারাকে চলে যাচ্ছে, সেই সেনার ক্যাপাবিলিটি কি আমরা জানি? 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোনোদিন যুদ্ধ বিগ্রহ করতে হয়নি। তারা শুধু শান্তিরক্ষা বাহিনীর অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্যই মরিয়া, এবং সেই জন্য রীতিমতো ধরাধরি লবি এইসব চলে। দেশের মানুষ, দেশের নির্বাচিত সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। দেখুন, অভ্যুত্থানে সাধারণ মানুষ ছিলেন না তা তো নয়, ছিলেন, প্রচুর সংখ্যায় ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরে। তার কি কারণ সেটা আপনারা জানেন, চর্বিত চর্বণ করব না। কিন্তু শুধু বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এটা ছিল না, এর পিছনে গভীর ষড়যন্ত্র ছিল, বাইডেন প্রশাসনের ষড়যন্ত্র ছিল, ডিপ স্টেটের ষড়যন্ত্র ছিল, আইএসআই এর ষড়যন্ত্র ছিল, এবং বাইডেন প্রশাসনের নয়নের মণি ইউনূসের ষড়যন্ত্র ছিল। কারণ ইউনূস শেখ হাসিনার উপর প্রতিশোধ নিতে চাইছিলেন, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সুদি ইউনূস পুরো চক্রান্তটা করেছেন। আমেরিকার ডিপ স্টেটের টাকায়, আইএসআই এর সহযোগিতায়, এই হিজবুত, হেফাজত, জামাত, ওই ছাত্ররা দেখবেন এদের বেশিরভাগ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ মেটিকুলাসলি ডিজাইন, যেটা ইউনূস নিজে স্বীকার করেছে। অর্থাৎ পুরো বিষয়টা যত দিন যাবে তত পাবলিক ডোমেনে চলে আসবে যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস কিভাবে এই অভ্যুত্থানকে সংগঠিত করেছিলেন মেঘের আড়াল থেকে, সব রকম লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে। সেই জন্যই দেখছেন হিজবুত তাহরিরের প্রকাশ্যে আস্ফালন, একটা নিষিদ্ধ সংগঠন, সে রাজপথে মিছিল করছে, হঠাৎ করে করেনি, আগে থেকে পরিকল্পনা করে মার্চ টু খিলাফতের ডাক দেওয়া হয়েছিল। তাহলে গোয়েন্দা দপ্তর কি করছিল, পুলিশ কি করছিল, সেনা কি করছিল? যারা মিছিলের ডাক দিয়েছে তাদের আগে ধরপাকড় করা হয়নি কেন? মিছিল যখন অনেকটা রাস্তা চলে এলো তখন মুখ রক্ষার স্বার্থে পুলিশ, সেনা রাস্তায় ব্যারিকেড দিয়ে কাঁদানা গ্যাস ছুড়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিলকে ছত্রভঙ্গ করলো, আর 2-3 জনকে লোক দেখানো গ্রেপ্তার করলো। অর্থাৎ বাংলাদেশ কিন্তু আফগানিস্তান হয়ে গেছে। একটা স্লোগান উড়েছিল না বাংলাদেশে, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। বাংলাদেশে এখন প্রকাশ্যে এই আইসিস এর পতাকা নিয়ে ঘোরা যায়, কেউ কিচ্ছু বলবে না আপনাকে। এরা ওই খিলাফত, ওই আফগানিস্তান মডেল বাংলাদেশে চালু করতে চায়। তাই হিজবুত তাহরির নিজেদের শক্তি প্রদর্শন করলো এবং পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রইল, মিছিলটাকে সংগঠিত হতে দিল। এরপরেও
আমরা ইউনূসের উপর ভরসা রাখতে পারি? সে যেভাবে জঙ্গিদের অবাধ বিচরণ ক্ষেত্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলছে এবং আইএসআই সহ জঙ্গি জিহাদিদের লীলাক্ষেত্রে পরিণত হচ্ছে বাংলাদেশ, আমাদের চিন্তার যথেষ্ট কারণ আছে। এই যে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিকদের আমেরিকা ঢোকায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে, সম্ভবত কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করবেন। পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, আফগানিস্তানে ওই তালিবান জঙ্গিরা ক্ষমতায়, আবার আফগান তালিবানদের সঙ্গে পাক সেনার লড়াই, তেহরিকে তালিবান পাকিস্তান আফগান তালিবানের মদতে পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে। আবার আফগান তালিবানের মুখপাত্ররা বলছে খাতারনাক আইসিস জঙ্গিদের পাকিস্তান সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, বিমানবন্দরে তারা নামছে, নেমে আফগানিস্তানের মাটিতে তালিবান বিরোধী লড়াইয়ে তারা সামিল হবে। এই হচ্ছে পরিস্থিতি। দেখুন, সেই জন্যই বোধহয় ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিকদের আমেরিকা ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের নাগরিকদেরও আমেরিকায় ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। এরকম যদি চলতে থাকে, যদি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঢাকার রাজপথে আস্ফালন করে, যারা প্রকাশ্যে গণতন্ত্রকে উপড়ে ফেলতে চায়, পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে থাকে, তার থেকে এটাই প্রমাণিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পূর্ণ মদত আছে এই হিজবুত তাহরিরের প্রতি। খুব দুর্ভাগ্যের বিষয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে বিষয়টা লক্ষ্য রাখছি। এরকম পরিস্থিতি চলতে থাকলে বিমস্টেকে নরেন্দ্র মোদী আর ইউনূসের মধ্যে কোনো পার্শ্ব বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। লিখে রাখুন, বাংলাদেশ যদি কোর্স কালেকশন না করে আমরাও কঠোর অবস্থান নিতে বাধ্য হব। এখন আমরা সহযোগিতা করছি, সহায়তা করছি, সম্পর্ক ভালো হবে এই আশা রেখে কাজ চালানোর মতো সম্পর্ক রাখছি, কিন্তু পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে তাতে আমার মনে হয় আমাদেরও সেকেন্ড থট দেওয়ার প্রয়োজন। অগাস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 2374টা ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপর হামলা, মাত্র 1254টা কেসে সরকার ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে তারা বলছে 98% নাকি পলিটিক্যাল ভায়োলেন্স, ধর্মীয় কারণে নয়। অর্থাৎ পুরো বিষয়টাকে খাটো করে দেখা, ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের উপর মানুষের নাকি রোষ, সেই জন্যই তারা আক্রান্ত হয়েছে। এই যে ন্যারেটিভ ইউনূস সরকার তৈরি করছে খুব উদ্বেগজনক। তাই আমাদেরও বাংলাদেশ সম্পর্কে সেকেন্ড থট দেওয়ার প্রয়োজন এসে পড়েছে।